আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় সৃজনশীল যেটি রয়েছে সেটি একটু পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করব, তারপরে এর সমাধানে যাব। তো কি বলা আছে দেখো, 2025 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। তাহলে প্রতিষ্ঠানের নাম কি? চয়ন ব্রাদার্স। কত সালে শুরু করছে? 2025 সালে জানুয়ারি মাসে। ওকে, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে কি বলা আছে? নিম্নোক্ত লেনদেন গুলো কিন্তু বলেছে, তার মানে কি এখানে কোনো লেনদেন নয় এরকম নাই, তো তার মানে সবগুলাই লেনদেন। তো জানুয়ারির 1 তারিখে বলা আছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তাইলে মূলধন, এটা একটা মূলধন, আর একটি হলো টাকা। তাহলে দুইটা হিসাব পাইছি। কি পাইছি? একটা মূলধন পাইছে আর একটি টাকা পাইছে। তো মূলধন এখানে বাড়ছে না কমছে বলো তো? মূলধন এখানে বাড়ছে। আরেকটি কি? টাকা। টাকা এখানে তুমি চয়ন ব্রাদার্স, তুমি তো নিজে চয়ন ব্রাদার্স, তাই না? চয়ন ব্রাদার্স হিসেবে তোমার টাকাও বাড়ছে। তাহলে এখানে মূলধন বাড়ছে এবং আরেকটি কি বাড়ছে? টাকা বাড়ছে। তার মানে নগদ টাকা বাড়ছে। এখানে নগদ হলো সম্পদ, তাহলে সম্পদ বাড়ছে। আর আরেকদিকে হলো মূলধন হলো মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব বাড়ছে। এরপর জানুয়ারি 2 তারিখে কি বলা আছে দেখো, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে জানুয়ারি 2 তারিখে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়াটা লেনদেন নয়, ম্যানেজারকে বেতন দেওয়াটা হলো লেনদেন। তাহলে এখানে এই যে এই কথাটা যে বলছে উনি লেনদেন গুলো সংগঠিত হয়, এই জিনিসটা ভুল বলেছে। হ্যাঁ, এখানে নিম্নোক্ত ঘটনাগুলো সংগঠিত হয় এটা বলা উচিত ছিল। যাই হোক, এই 2 তারিখে এটা লেনদেন নয়, কারণ ম্যানেজার নিয়োগ দিলে তোমার না যাচ্ছে তোমার বেতনের থেকে টাকা যাচ্ছে, বা ম্যানেজার নিয়োগের কারণে তোমার ইমিডিয়েটলি কোনো অর্থনৈতিক প্রভাব পড়ছে এরকম না। প্রভাব পড়বে, হ্যাঁ, সে ম্যানেজার নিয়োগ দিলে ম্যানেজারে কাজ করবে, কাজের আহ, শৃঙ্খলা ফিরে আসবে, এটা ঠিক আছে। বাট ইমিডিয়েটলি এই শৃঙ্খলা ফিরে আসলো, এর জন্য যে কত টাকার শৃঙ্খলা ফিরে আসলো এটা অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে না। তো অর্থের অঙ্কে পরিমাপ না করা গেলে সেটাও কিন্তু লেনদেন হবে না, তাই না? তাহলে এটা লেনদেন নয়। এরপরে জানুয়ারি 7 তারিখে বলা আছে ধারে পণ্য বিক্রয়। এই যে বিক্রয়ের আগে পণ্য লেখা আছে, তার মানে বিক্রয়। এই বিক্রয়টা হলো ব্যয়। কি? এটা একটি সরি আয়। এই বিক্রয়টা হলো আয়, বিক্রয় করে টাকা পাওয়া যাচ্ছে, তাইলে এটা আয়। যেটার যে ঘটনার কারণে, নিয়মিত ঘটনার কারণে টাকা পাওয়া যায় বা সুবিধা পাওয়া যায় সেটি আয়। আর যে নিয়মিত ঘটনার কারণে সুবিধা দেওয়া হয় সেটি হলো ব্যয়। তাহলে এখানে দেখো বিক্রয়, বিক্রয় এটা নিয়মিত ঘটনায় বিক্রয় করলে আমরা টাকা পাই, টাকা পকেটে আসে, তাইলে আয়। হ্যাঁ, তাহলে এটা আয়, কিন্তু এই টাকাটা নগদে আসে না, এটা ধারে বিক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রয় করেছে। তো বাকিতে যখন বিক্রয় করি তখন সেটা কিন্তু আমাদের কি করতে হয়? এই টাকাটা পাবো এরকম ধরে নিতে হয়। তো কারো কাছ থেকে টাকা পাবো এরকম মনে হলে সেটি হবে কি? সেটি হবে দেনাদার বা প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব বা দেনাদার এটি একটি সম্পদ। এই সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, আবার বিক্রয়ের কারণে আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এরপরে জানুয়ারি 10 তারিখে নগদে মণিহারি ক্রয় করা হলো 2,200 টাকা। তো মণিহারি ক্রয়, এই যে দেখো ক্রয় এবং বিক্রয়ের আগে যদি পণ্য লেখা থাকে তাহলে সেটি ক্রয় বা বিক্রয় হিসাব হবে। বাট এই ক্রয় বা বিক্রয়ের আগে পণ্য ব্যতীত অন্য কোনো কিছু যদি লেখা থাকে, যদি মেশিন ক্রয় করা হলো, মণিহারি ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, সেই ক্ষেত্রে যা ক্রয় করা হবে তাই সেই হিসাবে লিখতে হবে, ক্রয় হিসাব লেখা যাবে না। তো এখানে মণিহারি ক্রয় করেছে, তাহলে মণিহারি হিসাব লিখবো। তো মণিহারি ক্রয় করা এটাও একটা নিয়মিত ঘটনা, এর মাধ্যমে আমার টাকাটা চলে যাচ্ছে নিয়মিত ঘটনার মাধ্যমে। তাহলে নিয়মিত ঘটনার মাধ্যমে যদি টাকা চলে যায় তাহলে সেটা হয় ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। যেহেতু টাকাটা নগদে চলে গেছে তাহলে নগদ টাকাও কমে গেছে। ঠিক আছে, নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ টাকা কমে গেলে নগদ একটা সম্পদ, সম্পদ কমে গেছে এখানে। ওকে, জানুয়ারি 12 তারিখে বলা আছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, কোথা থেকে? ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। খেয়াল করে দেখো, তুমি কিন্তু চয়ন ব্রাদার্স, আর মালিক তার নিজের পকেট থেকে নিজের ছেলের বেতন দিল। তোমার কাছে এখানে কোনো অর্থনৈতিক প্রভাব পড়লো না, তোমার এখানে কিন্তু অর্থনৈতিক কোনো প্রভাব পড়ে না। তো তোমার এখানে অর্থনৈতিক প্রভাব যদি না পড়ে তাহলে সেটা তোমার কাছে লেনদেন নয়, তোমার কাছে, তুমি তো হিসাব করতেছো, তোমার লেনদেন নয় এটা। তাহলে মালিক ব্যক্তিগত ভাবে তার ব্যক্তিগত যে খরচগুলা করে সেগুলো লেনদেন নয়, তার মানে এইটাও লেনদেন নয়।
প্রশ্নটাই প্রথমে ভুল করেছে, লেনদেন সংঘটিত হয়েছে, এটা লেনদেন, এটা বলা উচিত ছিল না। আচ্ছা দেখো, জানুয়ারি 20 তারিখে বলা আছে সোমানা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাইলে সোমানা ট্রেডার্স যার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সে হলো প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন টাকা পাবে, প্রাপ্য হিসাবে একটা সম্পদ, তাহলে এই সম্পদটা কমে গেছে। অপরদিকে এটা টাকা পাইছো, টাকা পাইলে নগদ টাকা বৃদ্ধি পায়, তার মানে কি এটাও একটা সম্পদ, তাহলে আরেকটি সম্পদ বৃদ্ধি পাইছে। তো এই ক্ষেত্রে একটি সম্পদ হ্রাস পাইছে, আরেকটি সম্পদ বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো এখন আমরা এগুলো তো বিশ্লেষণ করলাম, এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। প্রশ্ন কি বলছে, ক নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে লেনদেন নয়, কি বলছে, লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিতকরণ করো। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিতকরণ করতে বলছে। তাহলে লেনদেন নয় দুইটা জিনিস পাই গেলাম, জানুয়ারি 2 তারিখ আর 12 তারিখ, এটা চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে 1 নম্বর প্রশ্নের মতোই সমাধান করে ফেলবো, আমরা মোট পরিমাণ নির্ণয় করব। দেখো কিভাবে, লেনদেন নয় এমন ঘটনা সময়ের মোট পরিমাণ, তারিখ বিবরণ টাকা টাকা, এটা লিখবো। তাহলে তারিখে 2025 জানুয়ারি 2 তারিখে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 18,000 টাকা। জানুয়ারি 12 তারিখে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন প্রদান করা হলো 2,000 টাকা। টোটাল যোগ করলে 20,000 টাকা হয়। তাহলে 1 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের সমাধান আমার 20,000 টাকা বের হয়ে গেল। এরপরে আমার খ নম্বর প্রশ্ন বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। এগুলো যে লেনদেন, এটা সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে বলছে। তাহলে দেখো, সমীকরণ পদ্ধতিতে চয়ন ব্রাদার্সের 2025 সালে, এখানে 25 হবে এটা, ঠিক আছে। তো এটা আমরা 25 করে দিচ্ছি, এটা 2025 সাল হবে, হ্যাঁ। তাহলে 2025 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো কারণ নিম্নরূপ দেওয়া হলো। তো এটা কারণ সহ সমীকরণ পদ্ধতিতে। তো সমীকরণ কি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা হলো সম্পদ, ঠিক আছে। এটা হলো সমীকরণ। এই সমীকরণের তিনটি আইটেম কি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা আইটেমের যে কোনো একটা আইটেম বা দুইটা আইটেম বা তিনটা আইটেমের প্রভাব পড়তে পারে, এটি হবে লেনদেন। তাহলে দেখো 1 তারিখে বলা আছে যে কি নিয়ে আসছিলাম, 1 তারিখে মূলধন নিয়ে আসা হলো। তাহলে মূলধন নিয়ে আসলে নগদ টাকা সম্পদ এবং মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায়। সম্পদ কি, নগদ বৃদ্ধি পেল এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে লেনদেনগুলোর বলছে, কিন্তু এখানে বলছে লেনদেনগুলো, ঠিক আছে। তাহলে ঘটনাগুলো বলে নাই, তার মানে 2 তারিখ আর 12 তারিখ দরকার নেই, এগুলো তো ঘটনা, এগুলো লেনদেন নয়। তাহলে এরপরে 7 তারিখে আসবে, দেখো ধারে পণ্য বিক্রয় করা হয়েছে। ধারে পণ্য বিক্রয় করার কারণে একটা প্রাপ্য হিসাব তৈরি হয়েছে। প্রাপ্য হিসাব এটাও একটা সম্পদ, আর বিক্রয় করার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, যেহেতু আয় হয়েছে, ঠিক আছে। তাহলে এটা লিখবো, ধারে পণ্য বিক্রয়ের ফলে ব্যবসায়ের সম্পদ, দেনাদার অথবা প্রাপ্য হিসাব একই জিনিস, দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বিক্রয় আয় দ্বারা বৃদ্ধি পেয়েছে। এখানে বিক্রয় হিসাব লিখবো, ঠিক আছে। বিক্রয় হিসাব বা আয় দ্বারা বৃদ্ধি পেয়েছে, এটাও লিখতে পারো, ঠিক আছে। বিক্রয় আয় দ্বারা বৃদ্ধি পেয়েছে, এটাও লিখতে পারো, সমস্যা নেই। তো এটা তোমার সুবিধা মতো করে লিখবা। এরপরে দেখো জানুয়ারি 10 তারিখে বলা আছে নগদে মণিহারি ক্রয়। মণিহারি একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং সেই টাকাটা নগদে চলে গেছে, তাহলে সম্পদও কমে গেছে। তাহলে দেখো 10 তারিখে এটা নগদে মণিহারি ক্রয় করা, ব্যবসায়ের সম্পদ নগদ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব মণিহারি ব্যয় হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাইলে আমাদের প্রত্যেকটা হিসাবের যে খাত রয়েছে, যেমন সম্পদের বিভিন্ন হিসাবের খাত রয়েছে, সেগুলো ব্র্যাকেটে লিখে দিতে হবে। যে খাত তৈরি হবে সেটা লিখে দিতে হবে, হ্যাঁ। মালিকানা কেমন হতে পারে, আয় হতে পারে, ব্যয় হতে পারে এবং মূলধন হতে পারে। দায় কি হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, দায় প্রদেয় হিসাব হতে পারে, ঋণ হিসাব হতে পারে, এগুলো। সম্পদে কি হতে পারে, নগদান হিসাব, তারপরে প্রাপ্য হিসাব, ব্যাংক হিসাব, এই জিনিসগুলো হতে পারে, হ্যাঁ। এগুলো দেখে দিতে হবে। এরপরে দেখো 20 তারিখে সোমানা ট্রেডার্স হতে 30,000 টাকা পাওয়া গেল, এটা নগদ টাকা পেয়েছো, তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আবার সোমানা ট্রেডার্স, এটা একটা প্রাপ্য হিসাব থেকে টাকা পেয়েছো, প্রাপ্য হিসাব সম্পদ, তাহলে এখানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সোমানা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে ব্যবসায়ের সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। প্রাপ্য হিসাব লিখতে পারো অথবা দেনাদার লিখতে পারো, সমস্যা নেই, তবে প্রাপ্য হিসাব লেখাটা বেটার, হ্যাঁ। তাহলে এটা গেল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর গ নম্বর প্রশ্নটা বলা আছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও।
তাইলে যে লেনদেনগুলো আছে এগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাইতে হবে। তাইলে আমরা হিসাব সমীকরণে প্রভাব দেখানোর জন্য এই কলামগুলো কেটে নেব এইভাবে যে এখানে সম্পদের দুইটি সম্পদ রয়েছে, নগদ এবং প্রাপ্য হিসাব। আর দায় একটি দায় রয়েছে, সরি দায় নেই, তারপরেও একটা না কাটলে কেমন দেখা যায়, কলামটা একদম খারাপ দেখা যায়, এই জন্যই আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে সম্পদে আর একটু বেশি কলাম আছে, এটা দরকার ছিল না, এটা দরকার নাই, দুইটা কলাম দিয়ে দিবা। ঠিক আছে, একটু আহ কলাম কয়েকটা না দিলে একবারে বেশি খারাপ দেখা যায়। ঠিক আছে, এই জন্য দিয়ে একটা বাড়তি দেওয়া। ঠিক আছে, তো সমীকরণ পদ্ধতিতে 1 নম্বরে কি ছিল, জানুয়ারির 1 তারিখে বলা ছিল নগদে মূলধন আনয়ন করা হলো কত টাকা, ৭৫,০০০ টাকা। দেখো ৭৫,০০০ টাকা, তাইলে নগদ টাকা বৃদ্ধি পাইছে আর মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে এখানে দেখো নগদে ঘরে ৭৫,০০০ টাকা বৃদ্ধি দিয়েছে, মালিকানা সত্ত্বে ঘরে ৭৫,০০০ টাকা বৃদ্ধি দিয়েছে। তাহলে এটা মন্তব্য কি দেব, মন্তব্য দেব মূলধন আনয়ন করা হলো, মূলধন কি করা হলো, আনয়ন করা হলো। ঠিক আছে, এরপরে দেখো জানুয়ারি 2 তারিখে তো লেনদেন নয়, 7 তারিখে বলা আছে ধারে পণ্য বিক্রয়, তার মানে কি প্রাপ্য হিসাব তৈরি হয়ে গেছে, প্রাপ্য হিসাব হলো সম্পদ এখানে, আর বিক্রয় করার ফলে আয় হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে দুইটা বৃদ্ধি পাইছে, প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা প্লাস হয়েছে, মালিকানা সত্ত্ব ৫০,০০০ টাকা প্লাস হয়েছে, এখানে লিখবো বিক্রয়। ঠিক আছে, কারণ মন্তব্যে কখন লিখবো, যখন কোনো আইটেম মালিকানা সত্ত্বে আসবে তখন আমরা মন্তব্যে লিখবো, তাছাড়া লিখবো না। এরপরে দেখো 10 তারিখে বলা আছে নগদে মণিহারি ক্রয়, নগদ টাকা কমে গেছে এবং মণিহারি ক্রয়ের ফলে ব্যয় হয়ে গেছে, মালিকানা সত্ত্ব কমছে। তাহলে ২,২০০ টাকা এটা নগদ কমে গেছে এবং মালিকানা সত্ত্ব ২,২০০ টাকা এটা কমে গেছে। কি জন্য কমলো, মণিহারির কারণে। এরপরে দেখো বলা আছে 20 তারিখে বলা আছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,০০০ টাকা পাওয়া গেল। তাহলে সুমনা ট্রেডার্স একজন প্রাপ্য হিসাব কমে গেল এবং অপরদিকে কি হলো 30,০০০ টাকা নগদ পাওয়া গেল। তাহলে নগদ 30,০০০ টাকা প্লাস হইলো আর প্রাপ্য হিসাবে 30,০০০ টাকা মাইনাস হলো। এই ক্ষেত্রে কিন্তু মালিকানা সত্ত্বে ঘরে কোনো কিছু আসে না, এখানে মন্তব্যেও কিছু দেওয়া লাগবে না। এখন তোমার কি কাজ, এগুলো দেখো ৭৫,০০০, এই যে ২,২০০ এটা মাইনাস করতে হবে, ৩০,০০০ এটা প্লাস করতে হবে, করলে ১,০২,৮০০ হবে। এরপরে এই ৫০,০০০ থেকে ৩০,০০০ মাইনাস করলে ২০,০০০ হবে। এই ক্ষেত্রে এটা তো ফাঁকাই রয়েছে, এই ৭৫,০০০ এর সাথে ৫০,০০০ যোগ করব, তারপরে ২,২০০ মাইনাস করব, করলে ১,২২,৮০০ টাকা হবে। এই পাশে দেখো ১,২২,৮০০ আর ২০,০০০ যোগ করলে টোটাল হয় ১,২২,৮০০, এইখানেও ১,২২,৮০০। তার মানে মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা এখানে মিলে গেল। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা মিলে গেল। তো আশা রাখি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, 2 নাম্বার সৃজনশীলের সমাধান পেয়েছো। তো এরকম সমাধানগুলো সবগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর নিয়মিত ক্লাস করবে। এবং কোনো প্রশ্নের সম্মুখীন হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইতে পারো বা কমেন্ট করে জানাইতে পারো যে এই জিনিসটা আমি বুঝিনি, আমি ইনস্ট্যান্ট তোমাকে রিপ্লাই দিয়ে সেটা সলিউশন করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ।